আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। দিনাজপুর বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে, আমরা তার উদ্দীপকে যদি তাকাই, কিছু তথ্য দেওয়া রয়েছে। এই যে কিছু তথ্য দেওয়া রয়েছে, যেমন 2x - 4y + 6 = 0 এবং x + y = 8 রেখা দ্বয় পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে। মনে রাখতে হবে, এই যে সমীকরণটা, একটা সমীকরণ মানে একটা সরল রেখা, একটা সমীকরণ একটা সরল রেখা। তাহলে এই যে একটা সমীকরণ, তার মানে এটা একটা সরল রেখার সমীকরণ। x + y = 8 এটা একটা সমীকরণ, তাহলে এটা আরেকটা সরল রেখার সমীকরণ। তাহলে এটা দ্বারা একটা সরল রেখাকে বোঝানো হচ্ছে, এটা দ্বারা একটা সরল রেখাকে বোঝানো হচ্ছে। তাহলে দুইটা সরল রেখা। কয়টা সরল রেখা? দুইটা সরল রেখা। এই যে দুইটি সরল রেখা, তারা একে অপরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এই যে যেই সরল রেখাটা, মনে করেন আমি এমনি বোঝানোর জন্য বলতেছি, এটা হচ্ছে একটা সরল রেখা। এবার এই যে এখানে দেখছেন সমীকরণ, এটা দিয়ে একটা সরল রেখা তৈরি হবে, এটা হচ্ছে সেই সরল রেখা। এইটা দ্বারা গঠিত সরল রেখা, এটা দ্বারা গঠিত সরল রেখা। এই দুটি সরল রেখা একে অপরকে একটা বিন্দুতে ছেদ করেছে এবং সেই বিন্দুটার নাম হচ্ছে কিউ বিন্দু। কি বিন্দু? কিউ বিন্দু। এই যে তারা এটা স্পষ্ট করে বলে দিছে। এরপর আরেকটা তথ্য দেওয়া আছে, এ বি সি ডি একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। তাহলে এখানে দুইটা তথ্য দেওয়া। প্রথমত, দুইটা সমীকরণ রয়েছে, অর্থাৎ দুইটা সরল রেখা, তারা একে অপরকে ছেদ করেছে, ছেদ বিন্দুর নাম হচ্ছে কিউ। তারপর আরেকটা তথ্য দেওয়া, এ বি সি ডি 4টা শীর্ষবিন্দু, একটা চতুর্ভুজে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে। এই হলো উদ্দীপক। আমরা এখন ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্নে বলছে বিডি রেখার সমীকরণ নির্ণয় করো। বিডি রেখার সমীকরণ বের করো। আমরা যদি উদ্দীপকে তাকাই, এই যে বি বিন্দুর স্থানাঙ্ক 8,3 এবং ডি বিন্দুর স্থানাঙ্ক -2,3। এই বি বিন্দু এবং ডি বিন্দু, এই দুইটি বিন্দু দিয়ে যেই রেখাটা তৈরি হবে, অর্থাৎ বিডি, এই দেখেন বি বিন্দু এবং ডি বিন্দু, এই দুইটা বিন্দুকে যদি আমরা যুক্ত করি, তাহলে বিডি নামের একটা রেখা পাই। বিডি আমাদেরকে বলছে এই যে বিডি রেখাটা, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে চলেন আমরা এখন ক নম্বর প্রশ্নের সমাধানটা করে ফেলি খুব দ্রুতই। আমরা এখানের মধ্যে যেহেতু দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তো সমীকরণটা তৈরি করতে গিয়ে y - y1 divided by x - x1 equal to y2 - y1 divided by x2 - x1, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? এই সূত্র y - y1 divided by x - x1 equal to y2 - y1 divided by x2 - x1। আমরা যখন এই মানগুলো এখানে বসাবো, আমরা সেই সমীকরণটা পেয়ে যাব। বলে রাখি, যেহেতু বলা হয়েছে বিডি রেখার সমীকরণ, তাহলে বি বিন্দুটা আগে বলা হয়েছে, তার স্থানাঙ্ককে আমরা বলবো x1 y1। ডি বিন্দুকে পরে বলা হয়েছে, তাহলে তার স্থানাঙ্ককে বলবো x2 y2। তাহলে x1 y1 x2 y2। আপনি আগে থেকেই দেখে নেবেন যে এখানের মধ্যে কার পরিচয়টা কি। এটার পরিচয় x1, এটার পরিচয় y1, এটা x2, এটা y2। তো এই যে দুইটা বিন্দুগামী যেই সরল রেখা, তার সমীকরণটা আমরা বের করব, সেটা হচ্ছে y - y1। আচ্ছা, y1 জানি আমরা কাকে বলেছি? 3কে। তাহলে আমরা বসিয়ে দিলাম y - y1 এর মান ডিভাইডেড বাই x - x1, এই যে x1 8, তাকে বসিয়ে দিলাম। এবার এখানে আসি, y2 কোনটা? 3 মাইনাস y1, এই যে y1 এর মান 3, x2 এর মান -2, তারপরে মাইনাস, সূত্রের মাইনাস x1, এই যে x1 8। বাস, তাদের পরিচয় অনুযায়ী মানগুলো বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশনটা করে ফেলি। 3 থেকে 3 বিয়োগ করলে হয় 0, -2 -8 -10 হবে। আর গুণ করতে পারি আমরা, আর গুণ 0 দিয়ে যদি x - 8কে গুণ করি, তাহলে 0, আর -10 দিয়ে এটাকে গুণ, তাহলে -10 × y - 3। আচ্ছা, -10 যে এখানে গুণ আকারে আছে, এই -10 ওই সাইডে গেলে কী হবে? ভাগ। তো 0কে যদি -10 দিয়ে ভাগ করেন, 0ই হয়। -10 তো ওই সাইডে যাবে, তো -10 যখন ওই সাইডে যাবে, এখানে গুণ থাকাতে ওই সাইডে গিয়ে ভাগ হবে, 0কে -10 দিয়ে ভাগ করলে 0ই হয়।
তাহলে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, আমরা সমীকরণ পেয়ে গেলাম। এই জায়গাতেই আপনি অঙ্কটাকে থামিয়ে দিতে পারেন, ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এটি হলো সমীকরণ। এভাবে আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নাই, পুরোপুরি অঙ্ক ঠিক আছে। আবার চাইলে আপনি এক লাইন আগাইতে পারেন, আপনি চাইলেন এক লাইন আগাইতে পারেন, যেমন ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি ওই সাইডে গেলে হয় থ্রি। আপনি যদি এখানে অ্যান্সার না লিখে এখানে অ্যান্সার লেখেন তাহলে কিন্তু আপনার অঙ্ক ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু থ্রি। এই যে ওয়াই ইকুয়াল টু থ্রি, এটা হচ্ছে মূলত এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ। এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখার সমীকরণ হচ্ছে এটা। মানে আমাদের এখানে যেই অঙ্কটা আছে, আমাদের অঙ্কে এখানে যেই মানগুলো দেওয়া আছে, এই অনুযায়ী এক্স অক্ষের একটা সমান্তরাল রেখা পাওয়া গেছে যেখানে ওয়াইয়ের মান থ্রি। এই যে আমরা যদি বলি এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে ওয়াইয়ের মান যদি বারে বারে ফিক্সড থ্রি থাকে, ওয়াইয়ের মান আপনি যদি এক্সের মান এখানে আসলেন ওয়াইয়ের মান এখানে, এক্সের মান এখানে আসলেন ওয়াইয়ের মান থ্রি, এক্সের মান এখানে আসলেন ওয়াইয়ের মান থ্রি, এক্সের মান এখানে আসলেন ওয়াইয়ের মান থ্রি, মানে এক্সের মান পরিবর্তন, এক্সের মান পরিবর্তন, কিন্তু ওয়াইয়ের মান ফিক্সড থ্রি। তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন বারে বারে এক লাইনেই আপনি থাকতেছেন, তখন এদেরকে যোগ করলে একটা সরল রেখা পাওয়া যাবে এবং সেই সরল রেখাটি খেয়াল করে দেখেন এক্স অক্ষের সমান্তরালে আছে, ওই সরল রেখাটি এক্স অক্ষের সমান্তরালে রয়েছে। তাহলে ওয়াই ইকুয়াল টু থ্রি এইটাও আপনি লিখতে পারেন, এইটা দ্বারা বোঝানো হবে এক্স অক্ষের সমান্তরাল সরল রেখা। অথবা আপনি যদি চান যে ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো লিখতে চান তাহলেও হবে, কোনো সমস্যা নাই। তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা হয়ে গেল, বিডি রেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এবার আমরা খ নাম্বার প্রশ্নের দিকে তাকাই। খ নাম্বার প্রশ্নে বলছে, সবাই খুব মনোযোগ, এখানে কি বলছে, এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা কিউ বিন্দু দিয়ে যায় এবং যা 6x - 4y + 5 = 0 এই রেখার সমান্তরাল। এখানে প্রশ্ন বোঝাটা মূল জিনিস। আপনি প্রশ্ন বুঝে গেলে অঙ্ক আপনি খুব সহজে করে ফেলতে পারবেন, খুব সহজে করে ফেলতে পারবেন। প্রশ্ন বোঝাটা এখানে আমাদের মেইন জিনিস। খেয়াল করি, সবাই খেয়াল করি। আমাদেরকে বলছে এমন একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেই সরল রেখাটা কিউ বিন্দু দিয়ে গিয়েছে এবং ওই সরল রেখাটা এই সমীকরণ, আচ্ছা আমি তো আজকের ক্লাসের শুরুতেই বলেছিলাম একটা সমীকরণ মানে একটা সরল রেখা, সমীকরণ মানে সরল রেখা, ঠিক আছে না? তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া, তাহলে এটা দ্বারা একটা সরল রেখাকে বোঝানো হবে। এখানে যে সরল রেখা, এটাতে একটা সরল রেখাকে বোঝানো হবে। আমাদেরকে তারা বলতেছে তোমরা এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যেই সরল রেখাটি কিউ বিন্দু দিয়ে যায় এবং ওই সরল রেখাটি অন্য একটা সরল রেখার সমান্তরাল, এই সরল রেখার সমান্তরাল। আমি একটু এখানে একটু বুঝাই, সবাই একটু তাকান। মনে করেন আপনি অঙ্ক, আমি শুধু এটা বোঝানোর জন্য বলতেছি, 6x - 4y + 5 = 0 এই সমীকরণটা দ্বারা আপনি এই সরল রেখাটা পাইলেন। মনে করেন বুঝার স্বার্থে বললাম যে এই সমীকরণটি দ্বারা আপনি এই সরল রেখাটা পেয়েছেন। আর কিউ বিন্দুটা এখানে অবস্থান করতেছে, এই যে এখানে কিউ বিন্দুটা অবস্থান করতেছে। আমাদেরকে বলা হলো এমন একটা সরল রেখা, যেই সরল রেখাটি, আমি এটা অন্য কালার দিই, যেই সরল রেখাটি কিউ বিন্দু দিয়ে যায় এবং ওই সরল রেখাটি এই সমীকরণ দিয়ে যেই সরল রেখা পাওয়া গিয়েছে তার সমান্তরালে অবস্থান করতেছে। আমরা কি বুঝতে পারছি, কথাটা ধরতে পারছি? এমন একটা সরল রেখা যেটা কিউ বিন্দু দিয়ে যায় এবং এই সরল রেখার সমান্তরালে সে অবস্থান করে। আমি যে এইমাত্র এটা কি কালার, বেগুনি কালার নাকি? এই যে বেগুনি কালারটা দিলাম, এই কালারের যে সরল রেখাটা, এইটার সমীকরণ মূলত আমাদেরকে বের করতে বলেছে। এবার আসেন আমরা প্রশ্নের ভিতর থেকে তথ্য নিই। সেটা হচ্ছে আপনি এই সরল রেখার যদি সমীকরণ বের করতে চান, এখানে জাস্ট একটা বিন্দুর কথা উল্লেখ করা আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আপনার দরকার পড়বে। সমীকরণ বের করতে গিয়ে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। আচ্ছা, এই বিন্দুর স্থানাঙ্ক বের করলে কি অঙ্ক হয়ে যাবে? না, এবার ঢাল লাগবে, ঢাল। কারণ যখন আমাদেরকে কোনো একটা সরল রেখার সমীকরণ বের করতে বলে, তখন যদি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ঢাল দেওয়া থাকতে হবে। কথাটা বুঝি, যদি দুইটা বিন্দুরই স্থানাঙ্ক দেওয়া আছে তখন আমরা
ওই 2 বিন্দুর স্থানাঙ্ক দিয়ে সরলরেখার সমীকরণ বের করে দিতে পারলাম। আর যদি একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ঢাল দেওয়া থাকতে হবে, ঢাল দেওয়া থাকতে হবে। একটা বিন্দুর স্থানাঙ্ক আর ঢাল, এই দুইটা তথ্যকে ব্যবহার করে আমরা ওই সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে এই অঙ্কটা যদি আমার করতে হয়, আমার কি কি লাগবে? আমার কিউ বিন্দুর স্থানাঙ্ক লাগবে এবং এই সরলরেখাটার ঢাল লাগবে। ঢাল আর এই বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে আমরা সমীকরণ নির্ণয় করতে পারবো। এখন কথা হচ্ছে, এই যে একটা বিন্দুর কথা বলা হয়েছে যে কিউ বিন্দু দিয়ে যায়, তার স্থানাঙ্ক কিন্তু দিয়ে দেয় নাই, স্থানাঙ্ক দিয়ে দেয় নাই। তাহলে এই স্থানাঙ্কটা আমাদেরকে আগে বের করতে হবে। তারপরে ঢাল, ঢালও কিন্তু দিয়ে দেয় নাই, তাহলে ঢালটাও বের করতে হবে। তাহলে দেখছেন, এই প্রশ্নটা সমাধান করতে গিয়ে আপনি কিন্তু অনেক কিছু মাথার মধ্যে রাখতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যে এমন একটা সরল রেখা যেটা কিউ বিন্দু দিয়ে গিয়েছে এবং সেই সরল রেখাটা এই সরল রেখার সমান্তরালে অবস্থান করতেছে, আমাকে বলছে সমীকরণ বের করো। তাহলে আমার একটা বিন্দুর কথা যেহেতু উল্লেখ করা আছে, তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক আর হচ্ছে ঢাল হইলেই আমরা সমীকরণটা বের করতে পারবো। এবার সবাই খেয়াল করেন, এই সমান্তরাল শব্দটা আমাদেরকে সহযোগিতা করবে। কেমন সহযোগিতা? কোনো একটা সরল রেখার সমান্তরালে যত রেখাই থাকুক না কেন, সবার ঢাল সমান হয়, সবার ঢাল সমান হয়। কোনো একটা সরল রেখার সমান্তরালে যত রেখাই আমরা আঁকি না কেন, সবার ঢাল সমান হবে। তাহলে এই যে সরল রেখাটা, তার সমান্তরালে কিন্তু আমরা এই রেখাটা এঁকেছি, তাহলে এটার যেই ঢাল এটারও সেই একই ঢাল হবে, এটার যেই ঢাল এটারও সেই একই ঢাল হবে। তাহলে আমরা এই যে সরল রেখাটা, তার যে সমীকরণ আছে, এটা ব্যবহার করে ঢাল বের করতে পারবো। ওই ঢালটা আমরা এখানে নিয়ে আসব এই অঙ্কের সমাধান করার জন্য। তারপরে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে করে পাবো? কিউ বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য উদ্দীপকের প্রথম লাইনটা আমাদেরকে দেখতে হবে। উদ্দীপকের প্রথম লাইনে বলা আছে এটা কিন্তু অন্য সমীকরণ, এটা অন্য সমীকরণ। এই সমীকরণ অর্থাৎ এই সরল রেখা আর এই সরল রেখা, এই দুইটা সরল রেখা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে মানে আমি এই দুইটা সমীকরণকে ব্যবহার করে যখন সমাধান করব, আমি এক্স এর মান পাবো, ওয়াই এর মান পাবো। এক্স এর মান আর ওয়াই এর মানকে পাশাপাশি বসিয়ে দিলে সেটা হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক। কারণ দুইটি রেখা যখন একে অপরকে ছেদ করে, দুইটি রেখা যখন একে অপরকে ছেদ করে, তখন সেই ছেদ বিন্দুর মানটা কি হবে? ওই দুইটি সমীকরণকে সমাধান করে এক্সের যেই মান পাওয়া যায় আর ওয়াইয়ের যেই মান পাওয়া যায়, বুঝতে হবে তারা হচ্ছে ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক, ওই ছেদ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানের মধ্যে এই প্রশ্নটা ভালো পরিমাণ ঘুরাইছে। এই প্রশ্নটা আমাকে প্রশ্ন বুঝাইতে গিয়ে কিন্তু অনেকখানি কথা বলতে হইতেছে। প্রশ্ন যখন আপনি ভালো করে বুঝে যাবেন, তখন অঙ্কের ধারাবাহিকতা আপনি বজায় রাখতে পারবেন যে কোনটার পরে কোন কাজ আপনাকে করতে হবে। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবেন? এই দুইটি সমীকরণ সমাধান করে আমরা এক্স এর মান ওয়াই এর মান পাবো, তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে আমি এই দুইটা সমীকরণ সমাধান করার মাধ্যমে কিউ বিন্দুর স্থানাঙ্ক খুঁজে পাবো। আর এই যে সমীকরণ প্রশ্নের ভিতরে যেই সমীকরণটা দেওয়া আছে, এইখান থেকে আমি ঢাল পাবো। কি পাবো? ঢাল পাবো। তাহলে ওখান থেকে পাবো কিউ বিন্দুর স্থানাঙ্ক আর এখান থেকে পাবো ঢাল। তাহলে একটা বিন্দুর স্থানাঙ্ক আর ঢাল ব্যবহার করে আমি আমার প্রশ্নের সেই কাঙ্ক্ষিত সরল রেখার সমীকরণ বের করতে পারবো। তাহলে আমি যদি এটার একটু ধারাবাহিকতাটা একটু লিখি, হ্যাঁ, এটা যদি একটু ধারাবাহিকতাটা লিখি, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমত উদ্দীপকের, হ্যাঁ, উদ্দীপকের যে দুইটি সমীকরণ দেওয়া আছে, উদ্দীপকের আমি ধাপটা বলতেছি, উদ্দীপকের দুইটি সমীকরণ সমাধান করে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব। কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। আচ্ছা, এটা হবে আমার প্রথম কাজ। তারপরে প্রশ্নে দেওয়া সমীকরণের সমাধান করে, না সমীকরণ থেকে ঢাল নির্ণয় করব। এইবার ওই যে কিউ বিন্দুর স্থানাঙ্ক ও
ঢাল ব্যবহার করে নতুন সরল রেখার সমীকরণ বের করব। তাহলে এই ধাপটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু অঙ্ক আপনারাই করে ফেলতে পারবেন। এখন অঙ্ক আপনাদের হাতে। তাহলে কি করব, উদ্দীপকের যেই দুইটা সমীকরণ আছে তাদেরকে সমাধান করার মাধ্যমে কিউ বিন্দুর স্থানাঙ্ক পাবো। আপনারা মনের মধ্যে প্রশ্ন আছে, স্যার উদ্দীপকের দুইটা সমীকরণ কি কেন? কারণ বলা আছে ওই দুইটা সরল রেখা একে অপরকে ছেদ করেছে, ছেদ বিন্দুর নাম কিউ। তাহলে ওই যে ছেদ বিন্দুর নাম কিউ, তাহলে ওই দুইটা সরল সমীকরণ সমাধান করার মাধ্যমে এক্স এর মান ওয়াই এর মান পাবো, আর তারা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। আর প্রশ্নে দেওয়া সমীকরণের ঢাল বের করব। এই ঢাল আর ওই বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার করে নতুন সরল রেখা, তারা বলছে না এমন একটি সরল রেখার সমীকরণ বের করো, ওই নতুন সরল রেখার সমীকরণ বের করব। ওকে ফাইন, তাহলে চলেন আমরা এখন সমাধানে চলে যাই। এখন আমার মনে হয় আর কোনো বেশি কথা বলতে হবে না, আমরা এখন সরাসরি অঙ্কের সমাধানে যেতে পারি। আমরা উদ্দীপকের দুইটা সমীকরণ লিখে ফেললাম, উদ্দীপকের দুইটা সমীকরণ লিখে ফেললাম, তাদেরকে আমরা নাম্বারিং করলাম। 1 নং সমীকরণ, 2 নং সমীকরণ, এরা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নং থেকে বিয়োগ করলাম। বলবেন কেন? হ্যাঁ বলতেই পারেন কেন। তার কারণ হচ্ছে আমি যদি 2 নংকে এই যে এখানে যে সমীকরণটা আছে তাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2x + 2y = 16 এরকম হবে। 1 নং থেকে যদি এটাকে বিয়োগ করি, বিয়োগ করি, তাহলে 2x আর এই যে 2x বাদ পড়ে যাবে, 2x আর 2x বাদ পড়ে যাবে। এই যে +6টা ওই সাইডে গেলে তো -6 হয়, আমি লিখে দিতে পারি। তাহলে এখন দেখেন -4y + 2y, তাহলে -2y ইকুয়াল, আচ্ছা এখানে তো চিহ্ন পরিবর্তন হবে, চিহ্ন তো পরিবর্তন আমি এখনও করি নাই, চিহ্নটা পরিবর্তন করি, তাহলে -4y - 2y -6y, মাইনাস মাইনাস মাইনাস, 16 আর 6 22, y = -22 ডিভাইডেড বাই -6। ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। এই হচ্ছে ঘটনা। তাহলে আমরা 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে 1 নং থেকে 2 নংকে বিয়োগ করব, +6কে ওই সাইডে পাঠিয়ে দিয়ে -6 লিখব। ওকে ফাইন, এই হচ্ছে 1 নং সমীকরণ, +6কে ওই সাইডে পাঠিয়ে দিছি। আর 2 নং সমীকরণকে 2 দিয়ে গুণ করছি, যেহেতু বিয়োগের কথা বলছে তাহলে চিহ্ন পাল্টাবে, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, এটা বাদ পড়ে গেল। -4y - 2y তাহলে -6y, -6 - 16 তাহলে -22, ওয়াইটা থাকলো -6 ওই সাইডে চলে গেল, মাইনাস মাইনাস বাদ হয়ে গেল, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11/3 এটা হচ্ছে ওয়াই এর মান। একদম নির্দিষ্ট করে ওয়াই এর মান 11/3 আমরা পেয়ে গেলাম। এবার এক্স এর মান বের করা দরকার। ওয়াই এর এই মান 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসাই দেন। এখানে 2 নংয়ে বসাইছি কেন? 2 নংয়ে বসালে একটু সুবিধা হয়, কারণ 2 নংয়ে বেশি ভেজাল নাই। x + y = 8, তো আমি ওয়াই এর মান বসাই দিব 11/3, এখানের মধ্যে বসাই দিব, তাহলে আমাদের এক্স এর মান চলে আসবে। তাহলে x + y এর মান বসিয়ে দিলাম = 8, 11/3 এখানে প্লাস ওই থেকে গেলে মাইনাস, ক্যালকুলেশন করেন, আমরা এক্স এর মানও পেয়ে গেলাম একেবারে নির্দিষ্ট করে। তাহলে এক্স এর মানও পাইলাম, ওয়াই এর মানও পাইলাম, তাহলে এক্স এর মান আর ওয়াই মানকে পাশাপাশি বসাইলে এটা হবে কিউ বিন্দুর স্থানাঙ্ক, কারণ ওই দুইটি সরল রেখা একে অপরকে কিউ বিন্দুতে ছেদ করেছে। ওই ছেদ বিন্দুর এক্স এর মান ওয়াই এর মান, আর ছেদ বিন্দুর নাম হচ্ছে কিউ। তাহলে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গিয়েছি। এবার তাহলে উদ্দীপকের দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করলাম, তাই না? এই যে এই কাজটা শেষ আলহামদুলিল্লাহ। এবার প্রশ্নে দেওয়া সমীকরণ থেকে ঢালটা নির্ণয় করে ফেলব। প্রশ্নতে দেওয়া যেই সমীকরণ, এটা প্রশ্নতে দেওয়া, খ নাম্বার প্রশ্নতে এই সমীকরণটা দেওয়া রয়েছে। এই সমীকরণ থেকে আমরা ঢাল বের করব। ঢাল বের করার একটা শর্টকাট সিস্টেম আছে, আপনারা জানেন। সেটি হচ্ছে ঢাল বের করতে হইলে এক্স আর ওয়াইকে এক সাইডে রাখতে হয়, তখন সামনে একটা মাইনাস দিব, এটা সূত্রের এটা ফর্মুলা। সামনে একটা মাইনাস দিব, উপরে বসবে এক্স এর সহগ, নিচে বসবে ওয়াই এর সহগ, শেষ, ঢাল বের হয়ে গেছে। তাহলে ঢাল বের করার সময় সামনে একটা মাইনাস দিব, উপরে বসবে এক্স এর সহগ, নিচে বসবে ওয়াই এর সহগ। আচ্ছা ঠিক আছে, এটা তীর চিহ্ন, এটা ভাগ চিহ্নের মতো আছে, ঠিক আছে। তাহলে ঢালকে আমরা সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করি, ঢাল এম এর মান কত হবে? সামনে একটা মাইনাস,
ফর্মুলার সামনে একটা মাইনাস। এবার উপরে বসবে এক্সের সহগ 6, নিচে বসবে ওয়াইয়ের সহগ -4, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6/4। এবার কাটাকাটি যায়, 2 দিয়ে কাটলে 3 বার, 2 দিয়ে কাটলে 2 বার, 3/2। তাহলে ঢালের মান 3/2 পেয়ে গেছি, ঢালের মান 3/2। এই সমীকরণের যেই ঢাল বেরোইছে, তাহলে এই সমীকরণের সমান্তরালে যেসব সরলরেখা আছে তাদের ঢালও একই হবে। এই সমীকরণটা দিয়ে যেই সরলরেখা হয় তার সমান্তরালে যেসব সরলরেখা থাকবে তাদের ঢালও ঠিক এটাই হবে। তাহলে ঢাল 3/2। তাহলে আমরা এইটাও পেয়ে গেলাম, ঢালটাও আমাদের নির্ণয় করা শেষ। এখন আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক আর ঢাল ব্যবহার করে নতুন সরলরেখার সমীকরণটা নির্ণয় করে দিব। আচ্ছা, এই যে দেখেন, তাহলে আমরা লিখলাম যে কিউ বিন্দুগামী এবং ঢাল 3/2 বিশিষ্ট সরলরেখার সমীকরণ। সাধারণত প্রশ্নে এইরকম থাকে, মানে সরাসরি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, ঢালও দেওয়া থাকে, বলে সমীকরণ বের করো। কিন্তু আমাদের আজকের এই প্রশ্নটার মধ্যে ভালো পরিমাণ ঘুরানো হয়েছে, ভালো পরিমাণ আর কি ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা। আপনি যদি ভালো করে ধরতে পারেন যে ঘটনা কি ঘটছে, কোথায় থেকে কোথায় নিল, কোথায় থেকে কোথায় নিল, তাহলে আপনারা সুন্দর করে অঙ্কটা সমাধান করতে পারবেন। মজা পাওয়া গেল ভালো, নাকি? কী পরিমাণ ঘুরানো হইল। আচ্ছা, তো এখন এই যে একটা বিন্দুর স্থানাঙ্ক যখন দেওয়া থাকে এবং ঢাল দেওয়া থাকে, তখন সরলরেখার সমীকরণ বের করার সূত্র y - y1 = m × x - x1। এখানের মধ্যে এই যে y1 x1 এরা কারা? ওই যে যেই বিন্দুটার স্থানাঙ্ক পেয়েছেন x1, এটা y1, আর ঢাল যেটা পেয়েছেন তাকে বলা হয় m। তাহলে আমরা মানটা বসাবো। তাহলে y1 এর মান 11/3, ঢালের মান 3/2, x1 এর মান 13/3। এখানে y এর নিচে মনে মনে 1 বলতে পারি, তাহলে 1 আর 3 এর লসাগু 3, তাহলে 3y - 11। এখানে 3/2 ব্র্যাকেটের সামনে গুণ আকারে আছে, তাহলে 3/2 দ্বারা সবাইকে গুণ করতে হবে, 3/2 দ্বারা সবাইকে গুণ করতে হবে। 3/2 দ্বারা যদি x কে গুণ করি তাহলে 3x/2, 3/2 দ্বারা যদি 13/3 কে গুণ করি, কাটাকাটি গিয়ে 13/2। কীভাবে 3/2 দ্বারা যদি 13/3 কে গুণ করি, 3 কাটা যাবে, 13/2 থাকবে, এই যে এটা। তো হরগুলোর লসাগু করলাম, লব লিখে দিলাম। এখন আমরা আর গুণন করতে পারি। কি গুণন? আর গুণন করতে পারি। আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে 9x - 3 তেরং 39, 2 দিয়ে গুণ করি তাহলে 6y - 22। সবাইকে একপাশে আনেন, সবাইকে একপাশে নিয়ে আসেন। 9x - 39 - 6y + 22 = 0। তাহলে 9x - 6y, আচ্ছা -39 আর +22 কত হয়? এদিকে 8 আর এদিকে 9, 8 × 17, তাহলে -17 শেষ। তো অঙ্ক হয়ে গেছে। 9x - 6y - 17 = 0। আমরা এমন একটি সরলরেখার সমীকরণ বের করলাম, যেই সমীকরণটা, মানে এই সমীকরণের মাধ্যমে যেই সরলরেখাটা তৈরি হয় সেটা কিউ বিন্দু দিয়ে যায় এবং প্রশ্নে দেওয়া সমীকরণ দ্বারা যেই সরলরেখা তৈরি হয় তার সমান্তরালে অবস্থান করে। প্রশ্নতে একটা সমীকরণ আছে, সমীকরণ মানেই একটা সরলরেখা তৈরি হবে। তাহলে আমরা এমন একটা সরল রেখার সমীকরণ বের করলাম যেই সরল রেখাটা কিউ বিন্দু দিয়ে গমন করেছে এবং প্রশ্নে দেওয়া সরল রেখার সমান্তরালে অবস্থান করেছে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এটা আমাদের এখানের মধ্যে লেখা রয়েছে, এই যে আমি ওটা লিখে দিলাম, তো এখানে এই যে এখানে লেখা রয়েছে, এই যে। তাহলে 9x - 6y - 17 = 0, এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমাদের এই প্রশ্নটা সমাধান করতে ভালো পরিমাণ সময় লেগেছে, কারণ অনেক বেশি ঘুরানো হলো, তো এটার ব্যাখ্যাটা দেওয়ার প্রয়োজন পড়েছে। আমরা প্রত্যেকটা জিনিস একদম পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে, যাতে করে আপনারা কোনো কনফিউশন যেন না থাকে, কোনো সমস্যা যেন না হয়, ভালো করে সহজভাবে যেন বুঝতে পারেন। তো আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেললাম। তো আমরা এখন গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। গ নাম্বার প্রশ্নে বলা হলো ABCD চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে উদ্দীপকের মধ্যে দ্বিতীয়তে যেই তথ্যটা দেওয়া ছিল, ABCD একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, ABCD একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু, ওই চতুর্ভুজের কথাই বলা হচ্ছে
যে এবিসিডি চতুর্ভুজের যে অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করে তার ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবিসিডি চতুর্ভুজ আমাদেরকে তার ক্ষেত্রফল বের করতে বলে নাই, সম্পূর্ণ এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে নাই। এবিসিডি চতুর্ভুজের যে অংশটুকু প্রথম চতুর্ভাগের মধ্যে অবস্থান করতেছে ওই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখানে গিয়ে কাজকর্ম বেশি করা লাগে। যদি আমাদেরকে ডাইরেক্ট বলতো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল বের করো, ঠাস ঠাস করে আমরা অঙ্ক করে ফেলতাম, একদম অল্প কাজ। কিন্তু বলছে পুরাটা না, এই চতুর্ভুজের যেই অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে তার ক্ষেত্রফল। তাহলে আমরা এখন একটুখানি আপনাদেরকে চিত্রটার কাছে নিয়ে যাই। এই যে গ নাম্বার অঙ্কটা করতে এসে আমরা গ্রাফ পেপারের মধ্যে বিন্দুগুলো বসাবো, সবগুলো বিন্দু, হ্যাঁ, গ্রাফ পেপারের মধ্যে একদম হিসাব করে করে সবগুলো বিন্দু বসাবো। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, তারপরে ডি বিন্দু, এই সবগুলো বিন্দু আমরা বসাবো। এটা দিয়ে লিখে দেখাই, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু। তাহলে এই যে এ বি সি ডি, এ বি সি ডি আমরা চারটা বিন্দু বসাবো। একটু বড় করে দেখাই, হ্যাঁ, বড় করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এ বি সি ডি বিন্দুগুলো আমরা বসাইলাম, এদেরকে যদি আমরা যোগ করি, এদেরকে যদি আমরা যোগ করি তাহলে আমরা চতুর্ভুজ পাবো। এ বি সি ডি চতুর্ভুজ। আমাদেরকে এই সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে নাই, আমাদেরকে বলা হয়েছে এই চতুর্ভুজের যেই অংশটুকু প্রথম চতুর্ভাগ, আপনারা জানেন যে এটা প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এই যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, চারটা টুকরা হয়ে গেছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। যে অংশটুকু প্রথম চতুর্ভাগের মধ্যে রয়েছে, এই যে দেখেন, সবাই একটু খেয়াল করেন, কিন্তু খেয়াল করেন, সবাই খেয়াল করেন। আচ্ছা, এই অংশটুকুর আমাদেরকে ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, আপনাদের বোঝার সুবিধা আমি এটা আঁকলাম, আপনারা আবার কেউ খাতার মধ্যে আঁকতে যাইয়েন না, আপনাদের আঁকার কোনো দরকার নেই। তো আপনারা যে দেখতেছেন যে এই যে অংশটুকু, এই অংশটুকু, এই অংশটুকু, এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। সম্পূর্ণ চতুর্ভুজের এই অংশটুকু প্রথম চতুর্ভাগের মধ্যে অবস্থান করতেছে, এইটার ক্ষেত্রফল আমরা বের করব। এখন এটার ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি কি দরকার? আমরা ইতিমধ্যে বি বিন্দু দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আমরা এখানে বি বিন্দু দেখতে পাচ্ছি যেটা কিনা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। এরপর আমরা সি বিন্দু দেখতে পাচ্ছি, প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। এরপর এখানে একটা বিন্দু যেটা কিনা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে। এখানে একটা বিন্দু যেটা কিনা মূল বিন্দু অর্থাৎ 0,0, আর এখানে একটা বিন্দু এটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে। আমরা এই বিন্দুগুলোকে যদি যোগ করে দেখাই আপনাদেরকে, যে এখান থেকে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, দেখেন তো প্রথম চতুর্ভাগে যেই অংশটুকু পড়েছে সেটা কি এই বিন্দুগুলো কাভার করলো না? বলেন, এই বিন্দুগুলো সব সেটা কাভার করেছে। তো এই বিন্দুগুলোর স্থানাঙ্ক যদি আমার জানা থাকে তাহলে আমি এই অংশটুকুর ক্ষেত্রফলটা খুব সহজে বের করে ফেলতে পারবো। আপনারা সূত্র জানেন, হাফ মডুলাস x1 y1 x2 y2 x3 y3 x4 y4, এখানে 5টা বিন্দু আছে, x5 y5, প্রথমটা আবার x1 y1। সবাই ভিতরে গিয়ে আরও কথাবার্তা বলবো। তাহলে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক আমার জানা দরকার। তো আমি এই মুহূর্তে বি বিন্দুর স্থানাঙ্ক জানি, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, মূল বিন্দুর স্থানাঙ্ক জানি 0,0, কিন্তু এই বিন্দুটার স্থানাঙ্ক আমি জানি না। আপনারা যে এখানের মধ্যে এই যে এটা দেখতেছেন, এই যে এফ বিন্দু, এটা 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 এখনও বসানো হয় নাই, ঠিক আছে, এটা এখনও বসানো হয় নাই। এটা হচ্ছে পুরো অঙ্কটা করার পরে তারা এখানে বসাই দিছে, আমরা তো এখনও করি নাই, এই জন্য এটা ঢেকে ফেললাম। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এফ বিন্দুর স্থানাঙ্কটা খুঁজে বের করা এবং ই বিন্দুর স্থানাঙ্কটা খুঁজে বের করা। এফ বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুর স্থানাঙ্ক, কারণ বি জানি, সি জানি, ও জানি, এখন ই এবং এফ এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে হবে। এটা বের করার সিস্টেমটা কি সেটা হচ্ছে, সবাই একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমরা দেখব যে এই যে ই বিন্দুটা, এটা যেই সরল রেখার উপর অবস্থান করতেছে আমরা সেই সরল রেখার সমীকরণ বের করব। সবাই একটু খেয়াল করি, ধাপগুলো একটু খেয়াল করি। আমাকে প্রথমে কি করতে হবে? চিহ্নিত করতে হবে প্রথম চতুর্ভাগে কোন অংশটুকু রয়েছে আর সেটাকে কাভার করলো কোন কোন বিন্দুগুলো।
মানে প্রথম চতুর্ভাগে যেই অংশটুকু রয়েছে তার শীর্ষবিন্দু কারা কারা, বি সি এফ ও ই, তাই না, বা ও ই বি সি এফ, ও ই বি সি এফ, এটা হচ্ছে শীর্ষবিন্দুগুলো। তো এখন এই ই বিন্দু এবং এফ বিন্দু এদের স্থানাঙ্ক আমি জানি না। আমি এখন দেখব ই বিন্দু কোন সরল রেখার উপর অবস্থান করতেছে। ই বিন্দুটা এই এ বি সরল রেখার উপর অবস্থান করছে। তাহলে যেহেতু ই বিন্দুটা এ বি সরল রেখার উপর অবস্থান করতেছে, আমরা এ বি সরল রেখার সমীকরণ বের করব। কি সমীকরণ? এ বি সরল রেখার সমীকরণ। ওই সমীকরণে আমি ওয়াইয়ের মান বসাবো। বলবেন কেমনে? ওয়াইয়ের মান কেমনে বসাবেন? তার কারণ হলো যেহেতু এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থান করতেছে, আমি এবং আপনারা আমরা সবাই জানি এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ওয়াইয়ের মান শূন্য, মানে কোটির মান শূন্য। কারণ এই বিন্দুটার কোটি অর্থাৎ ওয়াইয়ের মান শূন্য হওয়ার কারণেই এই বিন্দুটা না উপরে উঠছে, এই বিন্দুটা না নিচে নামছে, সে এখানে বসে রয়েছে এক্স অক্ষের উপরে, কারণ ওয়াইয়ের মান 0। তাহলে আমি ওই যে সমীকরণটা বের করব, এ বি সরল রেখার সমীকরণ বের করব, সেখানে ওয়াইয়ের মান 0 বসাবো, এক্সের মান চলে আসবে, তাহলে এক্সের মান চলে আসবে আর ওয়াইয়ের মান 0। এটাই হচ্ছে ই বিন্দুর স্থানাঙ্ক। আপনাদেরকে এখন একটু দেখাই দিই, সেটি হচ্ছে এই যে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন সবাই ই বিন্দুর স্থানাঙ্ক 2,0। আমি অঙ্ক করে দেখাবো ই বিন্দুর স্থানাঙ্ক 2,0। এবার এফ বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। কিভাবে করব? আমরা দেখব এফ বিন্দু কোন সরল রেখার উপর অবস্থান করতেছে, সেটা হচ্ছে সিডি সরল রেখার উপর অবস্থান করতেছে। এফ বিন্দুটি সিডি সরল রেখার উপর অবস্থান করতেছে। তো সেই ক্ষেত্রে এই যে এফ বিন্দুটা, তার স্থানাঙ্ক বের করার জন্য সিডি সরল রেখার সমীকরণ বের করব। সেখানে আমি এক্সের মান বসিয়ে দিব। বলবেন কেমনে? সেটা হচ্ছে এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থান করতেছে, আর ওয়াই অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর ভুজ অর্থাৎ এক্স এর মান হলো 0। কারণ এক্সের মান যদি 0 না হইতো, অন্য কিছু হইতো, তাহলে হয় এই বিন্দুটা ডানে যাইতো আর নয়তো এই বিন্দুটা বামে যাইতো। কিন্তু সে ডানে বা বামে কোথাও নড়ে নাই, সে ওয়াই অক্ষের উপর বসে আছে, তার মানে এক্সের মান 0। তাহলে আমি ওই সমীকরণটার মধ্যে এক্সের মান 0 বসাই দিব, ওয়াইয়ের মান চলে আসবে, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে যাব। ঠিক এই কাজটা যখন শেষ, আমাদের অঙ্কটাও কমপ্লিট হয়ে যাবে। কারণ আমাদেরকে বলা হয়েছে এই অংশের ক্ষেত্রফল বের করার জন্য আমরা হাফ মডুলাসের ভিতরে মানগুলো বসাবো, x1 y1 x2 y2 এইভাবে করে। ঠিক আছে? আমি মৌখিকভাবে পুরো ধাপটা বললাম। এখন আমরা অঙ্কটা করে দেখব, ইনশাআল্লাহ। চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। তাহলে গ নাম্বার অঙ্কের সমাধান শুরু হইল। আমরা এখানের মধ্যে ABCD চতুর্ভুজের বি বিন্দু এবং সি বিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থিত সেটা জানাইলাম। এবার নিচে গিয়ে আমরা ওই যেই কাজটা করার কথা, আমরা ই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য এবি এর সরল রেখার সমীকরণ বের করব। তাহলে আমরা লিখলাম এ এবং বি বিন্দুগামী এবি রেখার সমীকরণ। সূত্রটা কি বসিয়েছি? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। আমরা যখন এই সূত্রটা অ্যাপ্লাই করব এখানের মধ্যে, আমরা এই বিরেখার সমীকরণ পেয়ে যাব। যখন দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন ওই দুইটি বিন্দুকে ব্যবহার করে সমীকরণ বের করার সূত্র x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। আপনারা চাইলে x2কে আগে লিখতে পারেন, x1কে পরে, y2কে আগে লিখতে পারেন, y1কে পরে, এতে কোনো সমস্যা নাই। ওকে ফাইন। তাহলে আমরা x মাইনাস x1, সবাই একটু খেয়াল করেন, এ বি, যেহেতু এ কে আগে বলছি বি কে পরে বলছি, তাহলে এ এর বি স্থানাঙ্ককে বলবো x1 y1 আর বি এর স্থানাঙ্ক x2 y2। তাহলে ওই হিসাবে x মাইনাস x1, আচ্ছা x1 কত? 0 ডিভাইডেড বাই x1 0 মাইনাস x2 হচ্ছে 8, y মাইনাস y1। তাহলে একটু খেয়াল করেন, y মাইনাস, এই যে এটা কিন্তু সূত্রের, তাহলে y মাইনাস y1 এর মানটা -1। এখন কথা হচ্ছে এখানে সূত্রের মাইনাস বসার কথা আর এই -1 বসার কথা। তো সূত্রের মাইনাস আর এই সংখ্যাটা নিজেই ঋণাত্মক মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এই হচ্ছে +1। এবার নিচে -1 মানে এই যে y1
-y2 জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করে দিলেই আমরা ই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। দেখেন 0 থেকে 8 মাইনাস করলে -8, -1, -3, -4, আমরা উভয় পক্ষকে -4 দ্বারা গুণ করতে পারি। হ্যাঁ, তাহলে অঙ্কটা একটু ছোট হবে। উভয় পক্ষকে -4 দ্বারা যদি গুণ করি, মাইনাসে প্লাস হয়ে গেল, 4 8-এর মধ্যে 2 বার যায়, x/2, -4 কাটা y+1। আচ্ছা, নিচে যে 2 আছে, আচ্ছা এটা কী আকারে আছে বলেন তো? নিচে যে আপনারা 2 দেখতেছেন, এই 2 কী আকারে আছে? ভাগ। তাহলে এই জাতিরে কী হবে? গুণ। যেই 2 এখানে ভাগ আকারে আছে সে ওই সাইডে গেলে কী হবে? গুণ। তাহলে 2 দ্বারা যদি এই সাইডকে গুণ করি তাহলে 2y+2, আমরা 2 দ্বারা গুণ করলাম। তাহলে এখন আমরা এই এক্সকে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে -x হয়ে যাবে, এই সাইড ফাঁকা হয়ে যাবে। তাহলে 2y - x + 2 = 0, 2y - x + 2 = 0। এটা হচ্ছে একটা সমীকরণ। পেয়ে গেছি আমরা সমীকরণ পেয়ে গেলাম। হ্যাঁ, সমীকরণ পেয়ে গেলাম। এখন এই সমীকরণটার মধ্যে আমরা দেখেন AB রেখার সমীকরণ পেয়েছি। এখন AB রেখাটি, সবাই যদি তাকান, ভাইয়া সবাই যদি তাকান, AB রেখাটি এই যে x অক্ষকে ছেদ করেছে, AB রেখাটি x অক্ষকে ছেদ করেছে। যেই বিন্দুতে ছেদ করছে, এই যে এখানে ছেদ করছে, সেখানে কার মান 0 বলেন তো? y এর মান 0, কারণ এই বিন্দুটা x অক্ষের উপর অবস্থান করতেছে। এবং আমি ইতিমধ্যে আপনাদেরকে এটা বলেওছি, ওই যে আমরা যখন এই অঙ্কটা করতেছিলাম আরও আগে, তখন বললাম যে x অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দুর কোটি অর্থাৎ y এর মান 0 হয়। তাহলে আমরা এখন এই সমীকরণে y এর মানটা 0 বসাবো। হ্যাঁ, আমরা বলবো যে এই বিরেখাটি x অক্ষকে ই বিন্দুতে ছেদ করে, তাহলে ই বিন্দুর y এর মান 0 হবে। তাহলে এই সমীকরণে y এর মান যদি 0 বসায় দিই, দেখেন এখানে যদি 0 বসাই তাহলে 2 × 0 -x + 2 = 0। তাহলে 0 দ্বারা গুণ করলে এটা 0 হবে, আর লেখার কোনো দরকার নাই। -x + 2 = 0, -x ওই সাইডে গেলে +x, তাহলে x = 2, x = 2। তাহলে x এর মান হচ্ছে 2 আর y এর মান হচ্ছে 0। আমরা বলতে পারি ই বিন্দুর স্থানাঙ্ক 2,0। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটা কাজ শেষ। ই বিন্দুর স্থানাঙ্ক 2,0। এইবার আমরা যাব এই বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য। এই যে এই বিন্দুটার, এই যে এফ বিন্দুটার স্থানাঙ্ক। তাহলে আমার মনে হয় এখন আর বাড়তি কোনো কথাবার্তা বলতে হবে না, যা বলার তো বলা হয়েই গেছে। এফ বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য সিডি এই রেখার সমীকরণ বের করব। তারপর সেই সমীকরণে আমরা এই বিন্দুটা y অক্ষের উপর অবস্থিত, তাহলে x এর মান 0 হবে, বসাই দিব, চলে আসবে y এর মান। দেখেন, তাহলে এখন আর কোনো বাড়তি কথা বললাম না। সি এবং ডি বিন্দুগামী সিডি রেখার সমীকরণ, আমরা সূত্রটা অ্যাপ্লাই করলাম। x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। এটা x1 y1, x2 y2। ক্যালকুলেশন করি, রেজাল্ট চলে আসছে আমাদের সামনে 2y - x - 8 = 0, 2y - x - 8 = 0। এই যে সমীকরণটা, এটা হচ্ছে সিডি রেখার সমীকরণ। আর সিডি রেখা y অক্ষকে ছেদ করেছে f বিন্দুতে। মনে করি সিডি রেখা y অক্ষকে f বিন্দুতে ছেদ করেছে। তাহলে যেহেতু y অক্ষকে ছেদ করছে, অর্থাৎ y অক্ষের উপর অবস্থান করতেছে ওই বিন্দুটা, তাহলে x এর মান 0। তাহলে x এর মান 0 বসাই দিব, এখানের মধ্যে x এর মান 0 বসাই দিব। তাহলে 2y - 8 = 0। আমরা লিখব 2y - 8 = 0। -8কে ওই সাইডে পাঠিয়ে দেন, -8কে ওই সাইডে পাঠায়া দেন, তাহলে 8, y = 8/2, অতএব y = 4। y এর মান কত? 4। y এর মান কত? 4। তাইলে আমরা বলতে পারি যে x এর মান 0 আর y এর মান 4। x এর মান 0, y এর মান 4। তাহলে f বিন্দুর স্থানাঙ্ক x এর মান 0, y এর মান 4। আমাদের এইটাও হয়ে গেল, আমরা f বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। f বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। তাহলে আমাদের তো এখন অঙ্ক শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে আমাদের অঙ্কটা। সেটা কি? সেটা হচ্ছে আমাদেরকে এবিসিডি চতুর্ভুজের যেই অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে তার ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা দেখেছি, চলেন আরেকবার দেখে আসি নাকি? এরপর আমরা এই চিত্র তার আসবো না। হ্যাঁ, অনেকক্ষণ যাবত এই চিত্র নিয়ে কথা বলতেছি। তাহলে এবিসিডি চতুর্ভুজের যেই অংশ প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে তার ক্ষেত্রফল আমাদেরকে বের করতে বলছে। তাহলে এবিসিডি চতুর্ভুজের কোন অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে বলেন? সেটি হচ্ছে আমরা বলতে পারি ও ই বি সি এফ, এই
অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে। তাহলে আমরা এই অংশের ক্ষেত্রফল বের করব। ও ই বি সি এফ, ও ই বি সি এফ, এই অংশটুকুর আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা চলে যাই আমাদের আগের অবস্থানে। আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করে দিব। ও ই বি সি এফ এর ক্ষেত্রফল হাফ মডুলাস x1 y1। আমরা এটা এখানে একটু বলে নিই। ও ই বি সি এফ, ও বিন্দু, এটার স্থানাঙ্ককে বলবো x1 y1, x2 y2, x3 y3, x4 y4, x5 y5। তো হাফ মডুলাস x1 y1, x2 y2, x3 y3, x4 y4, x5 y5, এই মানগুলো বসাইলাম। আর প্রথম যেই মানটা তাকে আবার রিপিট করলাম। কেন রিপিট করলাম একটু বলতে পারবেন? এই যে ও বিন্দু তার স্থানাঙ্ক বসিয়েছেন, এরপরে আপনি কি ই বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছেন, তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছেন, তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছেন, তারপরে এফ বিন্দুর স্থানাঙ্ক বসিয়েছেন। ও বিন্দু, ই বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এফ বিন্দু। বলেন আমাদের কি ওই ক্ষেত্রটা পুরোপুরি রেডি হয়েছে? না, রেডি হয় নাই। এখান থেকে আমাদেরকে আবার পুনরায় ও বিন্দুতে ব্যাক করতে হবে না? তো যেহেতু পুনরায় ও বিন্দুতে ব্যাক করতে হবে, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক পুনরায় লিখতে হবে। আচ্ছা, এবার এই এক্সের মানগুলো দ্বারা যখন আমরা গুণ করব, রেজাল্টগুলোকে যোগ আকারে লিখব। 0 দ্বারা 0কে গুণ দিলে 0, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, যোগ 7 দ্বারা 56, যোগ 4 6 24, যোগ 0। এক্সের মানগুলো দিয়ে যখন আমরা গুণ করি তখন গুণফলগুলোকে যোগ আকারে লিখি। এবার ওয়াইয়ের মানগুলো দ্বারা যখন আমরা গুণ করব, ওয়াইয়ের মানগুলো দ্বারা যখন গুণ করব তখন রেজাল্টগুলোকে বিয়োগ আকারে লিখব। 0 দিয়ে গুণ করলে 0, সামনে বিয়োগ চিহ্ন, 0 দিয়ে গুণ দিলে 0, সামনে বিয়োগ চিহ্ন। মানে এটা হচ্ছে আমরা যে সূত্রটা ফলো করতেছি, যে ওয়াই দ্বারা যখন গুণ করি রেজাল্টের সামনে মাইনাস চিহ্ন বসাই। 0-র সামনে প্লাস বা মাইনাস কোনো ম্যাটার করে না, কিন্তু আমরা সূত্রটাকে ফলো করে লিখতেছি। এবার 3 6 18 সূত্রের মাইনাস, 7 আর 0 গুণ দিলে 0, সূত্রের মাইনাস, 4 আর 0 গুণ দিলে 0, সামনে মাইনাস। আচ্ছা, ক্ষেত্রফল বলাতে পাশে বর্গ একক লিখে দিলাম, যোগ বিয়োগ যা করার করে দেই, তাহলে রেজাল্ট আসে 68। হাফ মডুলাস এর ভিতরে 68। মডুলাস চিহ্নটা দেওয়া হচ্ছে মূলত রেজাল্ট যেন কোনোভাবে ঋণাত্মক না হয়, কারণ ক্ষেত্রফল ঋণাত্মকে হইতে পারে না। এই জন্য মডুলাস চিহ্নটা দিচ্ছি যাতে করে কোনোভাবে এটা ঋণাত্মকে না আসে, নিরাপত্তা, হ্যাঁ, পরম মান। আচ্ছা, তাহলে এবার মডুলাসকে উঠাই দিই, কারণ এটা ঋণাত্মক না, উঠাই দিই। তাহলে হাফ ইন্টু 68, কারণ এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ। 2 68-র মধ্যে 34 বার যায়, তাহলে আমরা বলতে পারি 34 বর্গ একক। এবিসিডি চতুর্ভুজের যেই অংশটুকু প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে তার ক্ষেত্রফল হলো 34 বর্গ একক, 34 বর্গ একক। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2025 সালে এসেছিল। আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে এই প্রশ্নটা ডিটেইলসে একেবারে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে সমাধান করানোর চেষ্টা করলাম। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড থাকবে, স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।